কম্বোডিয়া সীমান্তে বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। কম্বোডিয়ার সেনাবাহিনী গুলি চালিয়ে এক সেনাকে হত্যা এবং 4 জনকে আহত করার অভিযোগ এনে এই হামলা চালায় থাই রয়্যাল আর্মি। সোমবার এক বিবৃতিতে মুখপাত্র মেজর জেনারেল উইন থাই সুভারি বলেন, উবোন রাতচানাথি প্রদেশের নাম ইউনিয়ন জেলার চংবোক এলাকায় সংঘর্ষের পর থাই সেনাবাহিনী বিমান মোতায়েন করেছে। সুভারি বলেন, থাই সেনাবাহিনী সীমান্তবর্তী অঞ্চলের বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য সহায়তা ত্বরান্বিত করছে। কম্বোডিয়াও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা জানিয়েছেন, সোমবার ভোরে থাই বাহিনী প্রিয়া ভিয়ার এবং ওদ্দার মিঞ্চে সীমান্তবর্তী প্রদেশে কম্বোডিয়ান সেনাদের উপর হামলা শুরু করে, তবে এরপর কম্বোডিয়া আর কোনো প্রতিশোধ নেয়নি বলেও জানান তিনি। জুলাই মাসে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর প্রতিবেশীদের মধ্যে সহিংসতার পর এটি প্রথম হামলা। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে 618 জনে দাঁড়িয়েছে। অন্যদিকে রবিবার দেশটির কর্তৃপক্ষ আবারও ভূমিধসের সতর্কতা জারি করেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, শ্রীলঙ্কায় গত সপ্তাহে ঘূর্ণিঝড় ডিটওয়ার কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে। এছাড়া ভূমিধসে অন্তত 20 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে মৌসুমী ঝড়ের প্রভাবে আরও বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে, যা পাহাড়ি এলাকাগুলোকে প্রভাবিত করতে পারে। রবিবার দেশের কেন্দ্রস্থলে ভূমিধসের কারণে বিচ্ছিন্ন সম্প্রদায়গুলোতে হেলিকপ্টার এবং বিমান ব্যবহার করে সহায়তা দেওয়া হয়। দুদিনের সফরে নয়াদিল্লির সাথে একগুচ্ছ চুক্তি সেরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এর মাঝে উল্লেখযোগ্য প্রতিরক্ষা সমঝোতা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ভারতের নৌবাহিনীকে একটি ক্ষেপণাস্ত্র দেবে রুশ প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে, অত্যাধুনিক অস্ত্রটি ভারতের হাতে আসলে চিন্তার কারণ হয়ে দাঁড়াবে ভারত ও পাকিস্তানের জন্য। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি থেকে শুরু করে মহাকাশ গবেষণা, দুদিনের সফরে নয়াদিল্লির সঙ্গে একগুচ্ছ চুক্তি সেরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও এসব কিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে দুই দেশের প্রতিরক্ষা সমঝোতা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ভারতীয় নৌবাহিনীকে একটি ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট। আর ক্ষেপণাস্ত্রটি হল 3M14E ক্যালিবার ভূমিতে হামলাকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র। এর সাহায্যে সমুদ্র থেকে যে কোনো শত্রু দেশের উপকূলভাগের 15,000 কিলোমিটারের ভিতরে আক্রমণ শানাতে পারবে ভারতীয় নৌবাহিনী। ভারতের ডুবোজাহাজগুলির নকশার সঙ্গে এই অস্ত্রটি মানানসই বলে দাবি করেছে মস্কো। আর তাই ক্ষেপণাস্ত্রটির ব্যাপারে নয়াদিল্লির সঙ্গে আলোচনা সেরেছে তারা। মস্কোর প্রস্তাব মেনে নিলে খুব শিগগিরই এই ক্ষেপণাস্ত্রটি হাতে পাবে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় ডুবোজাহাজগুলিতে রয়েছে 533 মিলিমিটারের টর্পেডো টিউব। এগুলিকে এক ধরনের লঞ্চার বলা যেতে পারে। ক্রেমলিনের দাবি, তাদের ল্যান্ড অ্যাটাক ক্রুজ ক্ষেপণাস্ত্রটিকে ওই টিউবের মাধ্যমে ছুটতে পারবে ভারতের নৌবাহিনী। 3M14E ক্যালিবার ক্ষেপণাস্ত্রটির একাধিক শ্রেণীবিভাগ রয়েছে। প্রায় 8.9 মিটার লম্বা ক্ষেপণাস্ত্রটি 400 থেকে 500 কেজি বিস্ফোরক নিয়ে নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম। হামলার সময় শব্দের চেয়ে 3 গুণ গতিতে ছুটতে পারে পুতিনের এই ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে ক্যালিবার ক্ষেপণাস্ত্রের চুক্তি যথেষ্ট কম ঝুঁকিপূর্ণ। তাদের যুক্তি, সংশ্লিষ্ট হাতিয়ারটিকে বর্তমানে ভারতীয় নৌবাহিনীর বহরে থাকা পুরনো ডুবোজাহাজে যেমন ব্যবহার করা যাবে, তেমন আগামী দিনে একে নিয়ে হামলা চালাতে পারবে নতুন প্রজন্মের ডুবোজাহাজ। মনিরুজ্জামান বাবু, 71। নতুন আইন প্রণেতা বাছাই করতে হংকংয়ে রবিবার অনুষ্ঠিত হয়েছে আইন পরিষদের নির্বাচন। দেশটিতে প্রায় 80 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গভীর শোক ও জনরোষের মধ্যেই অনুষ্ঠিত হলো ভোট গ্রহণ। আইন পরিষদের সদস্য বাছাইয়ে বাসিন্দাদের উৎসাহিত করতে সরকার ব্যাপক প্রচার চালিয়েছে। শহরের নির্বাচন দপ্তরের তথ্য অনুযায়ী ভোটার উপস্থিতি ছিল 31.9%। এই নির্বাচন এমন এক সময় অনুষ্ঠিত হয়েছে যখন গত মাসে হংকংয়ের তাইপো জেলায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে 1/2 নিহত হয়। 7 মিলিয়নের বেশি জনসংখ্যার এই শহরে নিবন্ধিত 4.1 মিলিয়ন ভোটারের মধ্যে প্রায় 1.3 মিলিয়ন ভোট দেয়। পার্লামেন্টের 90টি আসনের জন্য মোট 161 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে 20টি আসন সরাসরি নির্বাচিত হয়, যার অর্ধেক নির্বাচন কমিটি দ্বারা এবং বাকিগুলো ব্যবসা বাণিজ্যের মতো স্বার্থগোষ্ঠী দ্বারা বাছাই করা হয়। 2 বছর অন্ধকারে থাকার পর শেষ পর্যন্ত আলোয় ভরে উঠল গাজার পশ্চিম তীরের বেথলেহেমের বড়দিনের গাছ। যিশুর জন্মভূমিতে ক্ষণিকের জন্য ফিরে এসেছে আনন্দ। আবারও উৎসবমুখর হলেও গাজায় ব্যাপক হত্যাকাণ্ড এবং ধ্বংসযজ্ঞের শোক যেমন মানুষের মধ্যে আছে,
তেমনি ইসরায়েলের কঠোর বিধি নিষেধে বেথলেহেমের অচল অর্থনীতি নিয়েও দুশ্চিন্তা আছে। বিস্তারিত রিপোর্টে। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেম শহরের অবস্থান গাজা থেকে ৬০ কিলোমিটার দূরে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে। যিশুর জন্মদিন উপলক্ষে বেথলেহেমে বিপুল উৎসাহ উদ্দীপনায় বড়দিন পালনের ঐতিহ্য থাকলেও গত ২ বছরে ইসরায়েলি আগ্রাসনে এই উৎসব ছিল নিরানন্দ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরে যুদ্ধবিরতির পর এবছর বেথলেহেমে বড়দিনের আগমনে আবারও আলোয় ভরে উঠেছে ক্রিসমাস ট্রি। রাতের আকাশ আলোকিত করা ঝলমলে ক্রিসমাস ট্রি দেখতে আসা ফিলিস্তিনিরা বলছেন, এই আনন্দ উদযাপন দুটি অর্থ বহন করে। তা হলো এই আলোর মধ্যে আছে আশা, আর পশ্চিম তীর ক্রমেই মুঠোর মধ্যে নিতে থাকা ইসরায়েলের হাত থেকে মুক্তির আকাঙ্ক্ষা। দীর্ঘ অন্ধকার আর নীরবতার পর এই শহরে বড়দিনের আলো ফিরে এসেছে। এই আলো বেথলেহেম এবং গাজা সহ পুরো বিশ্বে একটা বার্তাই দিচ্ছে যে বেথলেহেম উন্মুক্ত ও নিরাপদ। বিশ্বের এখন ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর সময়। বেথলেহেম ক্রিসমাস ট্রির আলো জ্বেলেছে। এই আলো আমাদেরকে বলছে আশাই শক্তি। তবে এবারের আয়োজন ছিল যে কোনো সময়ের থেকে কিছুটা আলাদা। বেথলেহেমে বড়দিন উদযাপন কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানে সীমিত থাকছে। ম্যানেজার স্কয়ারে ধর্মীয় নেতারা ও স্থানীয় কর্মকর্তারা মঞ্চে দাঁড়িয়ে সাধারণ আয়োজনের মধ্য দিয়ে গাছ আলোকিত করেন। স্কয়ারে হাজারো মানুষ জড়ো হয়ে শ্রোত গেয়েছেন, কোরাস সঙ্গীত শুনেছেন। আনন্দ আর শোকের মিশ্রণে উদযাপিত এটি ছিল একমাত্র অনুমোদিত উৎসব আয়োজন। ইসরায়েলি অবরোধ ও পর্যটন খাতের পতনে শহরের অর্থনীতিও রয়েছে কঠিন সংকটে। স্থানীয়রা বলছেন, আয় নয় আশাই এখন শহরকে টিকিয়ে রেখেছে। ইসরায়েলের নিয়ন্ত্রণ, চেকপয়েন্ট ও সড়ক নিয়ন্ত্রণ সত্ত্বেও পশ্চিম তীরের বিভিন্ন শহর ও ইসরায়েলের ভেতরের ফিলিস্তিনিরা বেথলেহেমে আসছেন। তাদের প্রত্যাশা, একদিন ভয়হীন বাধাহীনভাবে বেথলেহেমে উদযাপন করতে পারবেন বড়দিন। চৈতি সরওয়ার, ৭১। নাইজার রাজ্যে অপহৃত ১০০ স্কুল শিক্ষার্থীকে মুক্ত করতে সক্ষম হয়েছে নাইজেরিয়ার সরকার। স্থানীয় সম্প্রচার মাধ্যম চ্যানেলস টেলিভিশনের বরাতে CNN এ তথ্য জানায়। তবে কিভাবে উদ্ধার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি। গত ২১ নভেম্বর দেশটির অন্যতম বড় এই অপহরণ কাণ্ড ঘটে বলে জানিয়েছে খ্রিস্টান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া। সেদিন নাইজার রাজ্যের পাপিরিতে সেন্ট ম্যারিজ ক্যাথলিক আবাসিক স্কুলে বন্দুকধারীর হামলা করে ৩০৩ জন শিশু ও ১২ জন স্কুল কর্মীকে অপহরণ করে। ডাকাতির পর লুভো জাদুঘরে এবার পানি পড়ে নষ্ট হলো কয়েকশো মিশরীয় শিল্পকর্ম। বিশ্ব বিখ্যাত এই জাদুঘরের মিশর বিভাগে গত নভেম্বরের শেষ সপ্তাহে পানি পড়ার ঘটনায় প্রায় ৪০০ মূল্যবান নথি ও গবেষণা সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার জাদুঘর কর্তৃপক্ষ এই তথ্য জানায়। লুভো ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর ফ্রান্সিস স্ট্রেইনবক জানিয়েছেন, জাদুঘরের উষ্ণায়ন ও বায়ু চলাচল ব্যবস্থার একটি ভাল্ব ভুলবশত খুলে যাওয়ায় সিলিং দিয়ে পানি নেমে আসে, যেখানে এসব নথি সংরক্ষিত ছিল। বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তির আবেদন স্থগিত ঘোষণা করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। ভিসা অপব্যবহার নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ ও ব্রিটেনের হোম অফিসের কঠোর নতুন নিয়মের পর দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাজ্যের অভিবাসন নীতি আরও কঠোর হওয়ার পর ভিসা অপব্যবহার নিয়ে উদ্বেগ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি আবেদন বাতিল ও স্থগিত করেছে। এ তালিকায় আছে পাকিস্তানি শিক্ষার্থীরাও। যুক্তরাজ্যের অন্তত ৯টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ আখ্যা দিয়ে শিক্ষার্থী ভর্তির বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছে। এই ৯ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন, ইউনিভার্সিটি অব সান্ডারল্যান্ড, কভেন্ট্রি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন, ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি, বিপিপি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব চেস্টার এবং গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি। এসব বিশ্ববিদ্যালয়ে প্রকৃত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করা নিয়ে কর্তৃপক্ষের বাড়তি চাপের মুখে রয়েছে। ব্রিটেনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পক্ষ থেকে আশ্রয় আবেদন বেড়ে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলো এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেশটির সীমান্ত নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ইগল সতর্ক করে দিয়ে বলেন, ভিসা ব্যবস্থা যেন ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের পেছনের দরজা হিসেবে ব্যবহৃত না হয়।
এবছরের শুরুর দিকে ব্রিটেনের হোম অফিস বেসিক কমপ্লায়েন্স অ্যাসেসমেন্টের 3টি মানদণ্ডে পরিবর্তন আনে, যা পূরণ করতে না পারলে যে কোনো প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থী স্পন্সর লাইসেন্স হারাবে। গত সেপ্টেম্বরে কার্যকর হওয়া পরিবর্তন অনুযায়ী কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসা আবেদন প্রত্যাখ্যানের হার 5% বেশি হতে পারবে না। কিন্তু 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে পাকিস্তান ও বাংলাদেশের শিক্ষার্থী ভিসা আবেদন প্রত্যাখ্যানের হার ছিল যথাক্রমে 18 ও 22%, যা নতুন সীমার চেয়ে অনেক বেশি। প্রত্যাখ্যান হওয়া 23,036টি আবেদনের অর্ধেকই বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীদের। পাকিস্তানি ও বাংলাদেশিদের আশ্রয় আবেদনের হারও বৃদ্ধি পেয়েছে, যাদের বেশিরভাগই ব্রিটেনে চাকরি অথবা শিক্ষার্থী ভিসায় প্রবেশ করেছিলেন। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে বহু সত্যিকারের শিক্ষার্থী আবেদন প্রক্রিয়ার শেষ পর্যায়ে এসে বাদ পড়ছে বলে দাবি তাদের। চৈতি সরোয়ার, ৭১। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল, ৭১ সাথে থাকুন।